ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। তোমরা অনেকদিন থেকেই আমায় রিকোয়েস্ট করছিলে যাতে এমএসসি নার্সিং এর স্পেশাল সাবজেক্টগুলো নিয়ে আমি একটা তোমাদের ক্লাস নিই, এবং তোমাদের সেই রিকোয়েস্টের জন্য আজকের এই ক্লাসটা। রিসার্চ, এডুকেশন, অ্যাডমিনিস্ট্রেশন এবং স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টগুলো নিয়ে রয়েছে আজকের ক্লাস স্পেশালি তোমাদের জন্য। তো চলো শুরু করি। আগামীকাল তোমাদের এক্সাম, এবং এই লাস্ট মোমেন্টে এসে আমি তোমাদের জন্য একটু টাইম বের করেছি এই রিসার্চ নিয়ে আলোচনা করার জন্য। তো চলো, তোমাদের একটুখানি রিভিশন তো হয়েই যাবে। তো ফার্স্ট কোশ্চেন রয়েছে রিসার্চ নিয়ে, যে রিসার্চ কি। তো এখানে অপশন রয়েছে সার্চিং এগেন অ্যান্ড এগেন, ফাইন্ডিং সলিউশন টু এনি প্রবলেম, ওয়ার্কিং ইন আ সায়েন্টিফিক ওয়ে টু সার্চ ফর ট্রুথ অফ এনি প্রবলেম, আর নান অফ দ্য এবাভ। তাহলে দেখো, রিসার্চ মানে হচ্ছে রিসার্চ, অর্থাৎ কোনো কিছুকে আমরা নতুন করে খুঁজছি। তাহলে যেটা অলরেডি অ্যাভেলেবেল রয়েছে বা যেটা অলরেডি প্রেজেন্ট রয়েছে, সেটার সাথে আমরা যদি আরো কিছু অ্যাড করছি বা সেটাকে আরো মডিফাই করছি, তার জন্য আমরা কিভাবে করব, তার জন্য আমাদেরকে রিসার্চ করতে হবে, তার জন্য আমাদেরকে কিছু এক্সপেরিমেন্ট করতে হবে বা কিছু স্টাডি করতে হবে, সেখান থেকে আমরা পাবো। তাহলে রিসার্চ মানে শুধুমাত্র কোনো প্রবলেমের সলিউশন বার করা নয়, বা রিসার্চ মানে শুধুমাত্র বারবার খোঁজা, এটা নয়। রিসার্চ মানে হচ্ছে একটা সায়েন্টিফিক ওয়েতে আমরা কাজ করব, যেখানে আমরা একটা প্রবলেমের কোনো সলিউশন বার করব বা কোনো কিছুকে মডিফাই করব বা কোনো কিছুর সলিউশনও বার করতে পারি। অর্থাৎ এটা যেমন তেমন ভাবে নয়, অবশ্যই একটা সায়েন্টিফিক ওয়েতে হবে, এবং যার জন্য বেশ কিছু আমাদের সিস্টেমস রয়েছে, তার জন্য কিছু স্টেপস রয়েছে, সেগুলোকে ফলো করে আমরা রিসার্চ করে থাকি। তাহলে অ্যান্সার অপশন 3। হোয়াট ইজ আ রিসার্চ ডিজাইন? রিসার্চ ডিজাইন বলতে কি বোঝায়? আ ওয়ে অফ কন্ডাক্টিং রিসার্চ দ্যাট ইজ নট গ্রাউন্ডেড ইন থিওরি। তাহলে রিসার্চ করার একটা ওয়ে যেটা থিওরির মধ্যে নেই। আ চয়েস বিটুইন ইউজিং কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ মেথডস। তাহলে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ মেথডস এর মধ্যে আমরা একটা চয়েস করব। এই কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভটা কি, এটা নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার আছে তো? কোয়ালিটেটিভ মানে হচ্ছে যেখানে আমরা কোয়ালিটি নিয়ে কথা বলি, অর্থাৎ যেগুলোকে আমরা নাম্বারস দিয়ে মেজারমেন্ট করতে পারি না, সেগুলো হচ্ছে কোয়ালিটেটিভ। যেমন যদি তোমাকে বলা হয় যে তুমি তোমার যে বন্ধু বা তুমি কেমন, ভালো, খারাপ, খুব ভালো, মোটামুটি, এইরকম ভাবে তার একটা অ্যান্সার আসবে, তাই না? বা তোমার এই প্রোগ্রামটা কেমন লাগলো, ভালো লাগলো, খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, এরকম ভাবে কিছু রেসপন্স আসবে। তাহলে সেটাকে আমি নাম্বার দিয়ে ডিনোট করতে পারছি না। এবারে যদি আমি সেখানটায় তোমাকে বলি যে তুমি এই যে তোমার পালস রেটের কথা বলো বা হার্টবিটের কথা বলো বা তোমার একটা ব্লাডের কোনো প্যারামিটার্স এর কথা বলো, যা তোমাকে যদি কিছু একটা নাম্বার, যে তুমি এই পরীক্ষাতে কত মার্কস পেয়েছো, তাহলে তুমি সেখানটা একটা নাম্বারের কথা বলবে। এই নাম্বারগুলো যেগুলো যেই স্টাডিতে থাকছে, সেগুলো হচ্ছে আমার কোয়ান্টিটেটিভ স্টাডি। তাহলে কোয়ান্টিটেটিভ স্টাডি নিয়ে আমরা মেনলি নাম্বারস নিয়ে কথাবার্তা বলি, কোয়ান্টিটি নিয়ে কথা বলি, আর কোয়ালিটেটিভ স্টাডিতে আমরা কোয়ালিটি নিয়ে কথা বলি। তাহলে রিসার্চ ডিজাইন মানে আমরা কি শুধু কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ এগুলোর মধ্যে চয়েস করছি? নিশ্চয়ই নয়। তাহলে এটাও হবে না। দ্য স্টাইল ইন হুইচ ইউ প্রেজেন্ট ইউর রিসার্চ ফাইন্ডিং, দ্যাট ইজ আ গ্রাফ। তাহলে একটা স্টাইল রিসার্চ ফাইন্ডিং এর, যেখানে একটা গ্রাফের মাধ্যমে আমি কিছু রিপ্রেজেন্ট করছি। তাহলে শুধুমাত্র রিসার্চ ফাইন্ডিং দেখানোর যে প্রসেস, সেটাকেই আমরা রিসার্চ ডিজাইন বলি না। আচ্ছা, আ ফ্রেমওয়ার্ক ফর এভরি স্টেজ অফ দ্য কালেকশন অ্যান্ড অ্যানালিসিস অফ ডেটা। তাহলে একটা ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক বলতে মানে একটা পুরোপুরি একটা চার্ট করা রয়েছে, যে কোনটার পরে আমি কোনটা করব, তারপরে আমাকে কি করতে হবে, এই জায়গাতে আমাকে ডেটা কালেকশন করতে হবে, তার জন্য তার আগে একটা টুল বানাতে হবে, সেই টুলটা ঠিকঠাক রয়েছে কিনা সেটা ভ্যালিডিটি, রিলায়েবিলিটি চেক করতে হবে। তারপরে সেই টুল দিয়ে আমি ডেটা কালেকশন করলাম, ডেটা কালেকশন করার পরে ডেটাগুলোকে আগে সাজানো গোছানো করতে হবে, তারপরে সেগুলোকে আমি ইন্টারপ্রেট করতে পারবো, এবং তারপরে একটা ফাইন্ডিংস আমি পাবো। তাহলে এটা টোটালটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, এবং সেই ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা স্টেজে স্টেজে যাবো এবং আলটিমেটলি রেজাল্টে পৌঁছবো। এবং এই যে ফ্রেমওয়ার্কটা আমরা ক্রিয়েট করছি, এটাকেই বলা হচ্ছে রিসার্চ ডিজাইন। তাহলে এটার অ্যান্সার অপশন ডি। A variable that is presumed to cause a change in another variable is called. তাহলে দুটো ভ্যারিয়েবলস এর কথা আমরা মেনলি জানি। যে ভ্যারিয়েবলস বলতে প্রথমে বলি, ভ্যারিয়েবলস বলতে কি বোঝায়, যেটা ভ্যারি করে বা যেটা চেঞ্জ হয়। তাহলে যখন আমরা রিসার্চ করছি, তখন এমন কিছু নাম্বারস আমরা পাচ্ছি যেটা চেঞ্জ হচ্ছে। তো সেই নাম্বারগুলোর মধ্যে কিছু নাম্বারকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, কিছু নাম্বার কিছুর উপরে ডিপেন্ড করে। তাহলে যেটা অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে, যেটাকে আমি চেঞ্জ করতে পারবো না, সেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর যাকে আমি চেঞ্জ করতে পারবো, যেটা আমার কাছে রয়েছে, আমার হাতে রয়েছে, সেটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলবো। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রিসার্চারের হাতে থাকে, সেটাকে সে চেঞ্জ করতে পারে।
আর যেটা রিসার্চারের হাতে থাকে না, যেটা ডিপেন্ড করবে এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস এর উপরে, সেটাকে আমি বলতে পারবো যে ওটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, তাহলে এখানে বলা হয়েছে যে দ্যাট ইজ প্রিজিউম টু কজ আ চেঞ্জ ইন অ্যানাদার ভ্যারিয়েবল। তাহলে অন্য ভ্যারিয়েবলের উপরে চেঞ্জটা যে আনছে তাকে আমি কি বলবো? তাকে আমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলবো। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল চেঞ্জটা নিয়ে আসছে। বেশ, হোয়াট ইজ দ্য ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ? এক্সপেরিমেন্টাল রিসার্চের জন্য স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স বা ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স কি থাকবে? তাহলে এক্সপেরিমেন্টাল রিসার্চ, একটা এক্সপেরিমেন্টাল রয়েছে, নন এক্সপেরিমেন্টাল রয়েছে, মিক্সড রিসার্চ রয়েছে। তাহলে এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে আমরা কোনো কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করছি, তাহলে সেখানে কন্ট্রোল গ্রুপ থাকবে। কেস এবং কন্ট্রোল দুটো, একটা মানে দুটো গ্রুপ থাকবে। একটা গ্রুপকে আমি ইমপ্লিমেন্ট করব, একটা গ্রুপকে আমি প্লেসিবো দিতে পারি বা কোনো ইমপ্লিমেন্ট নাও করতে পারি। তারপরে তাদের আবার টেস্ট করবো, দিয়ে দেখবো যে আমি যে ইমপ্লিমেন্ট করলাম তার জন্য আমার কি রেজাল্ট হয়েছে। এটাকে আমরা এক্সপেরিমেন্ট বলি। তাহলে এক্সপেরিমেন্টাল স্টাডির মধ্যে আমরা কিছু এক্সপেরিমেন্ট করছি, কিছু ইমপ্লিমেন্ট করছি, সেখানে দুটো গ্রুপ রয়েছে। দুটো গ্রুপ নাও থাকতে পারে, একটা গ্রুপও থাকতে পারে যার উপরে আমি ডিরেক্টলি ইমপ্লিমেন্ট করছি। তাহলে এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। তাহলে এক্সপেরিমেন্টাল রিসার্চের জন্য মেন ক্যারেক্টারিস্টিক্স কি হবে? রেজিস্ট্যান্স টু ম্যানিপুলেশনের রেজিস্ট্যান্স এখানে থাকবে না। ম্যানিপুলেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, অবশ্যই ম্যানিপুলেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকতে হবে। কেন? কারণ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ম্যানিপুলেট করবো, তবেই তো আমি বুঝতে পারবো যে ওই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ম্যানিপুলেশনের জন্যই কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে চেঞ্জটা আসছে। তাহলে সেই জন্য ম্যানিপুলেশন করাটা ভীষণ ইম্পর্টেন্ট। দ্য ইউজ অফ ওপেন এন্ডেড কোশ্চেন, ওপেন এন্ডেড কোশ্চেন আমাকে ইউজ করতে হবে, এরকম কোনো মানে নেই। আমি ওপেন এন্ডেড না করে আমি ক্লোজ এন্ডেড কোশ্চেনও করতে পারি। আমি এমনি একটা কোশ্চেনিয়ার প্রোভাইড করতে পারি, আমি একটা চেকলিস্ট প্রোভাইড করতে পারি, আমি একটা লাইকার স্কেল প্রোভাইড করতে পারি, যা কিছু প্রোভাইড করতে পারি এবং সেখান থেকে আমি রেজাল্ট পাবো। ফোকাস ইজ অনলি অন লোকাল প্রবলেমস, এটা ভুল কথা একদমই। এক্সপেরিমেন্টাল সলিউশন রিসার্চের জন্য শুধুমাত্র লোকাল প্রবলেম কেন, যে কোনো প্রবলেমই আমি সেখানটা দিতে পারি, তাই না? যে কোনো প্রবলেমেরই সলিউশন খুঁজতে পারি, তাহলে সেটা এক্সপেরিমেন্টাল রিসার্চ হবে। তাহলে এখানে অ্যান্সার অপশন বি হচ্ছে। এবার এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে আমাদের তিনটে টাইপ রয়েছে, ট্রু এক্সপেরিমেন্টাল, কোয়াসি এক্সপেরিমেন্টাল আর একটা প্রি এক্সপেরিমেন্টাল। এরপরে ট্রু এক্সপেরিমেন্টাল যেটা রয়েছে, ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে তুমি কি দেখবে? র্যান্ডোমাইজেশন থাকবে, কন্ট্রোল থাকবে আর ম্যানিপুলেশন থাকবে। র্যান্ডোমাইজেশন বলতে বোঝাবে যে যখন আমি একটা গ্রুপ সিলেক্ট করছি, যখন আমি একটা স্যাম্পেল সিলেক্ট করছি, তখন স্যাম্পেলগুলোকে আমি বেছে বেছে সিলেক্ট করব না। আমি সেখানে একটা টস করতে পারি, আমি সেখানে একটা ওই বোলের মধ্যে সবার নাম লিখে সেখানে আমি একটা কুপন তুলছি, এরকম ভাবে করতে পারি। আমি কম্পিউটারাইজ র্যান্ডমাইজেশন করতে পারি, অর্থাৎ যেখানে আমি সিলেক্টিভলি কাউকে চুজ করছি না, যেখানে র্যান্ডমলি আমি চুজ করছি, তাহলে সেটা র্যান্ডমাইজেশন হলো। কন্ট্রোল বলতে কি বোঝাচ্ছে? কন্ট্রোল বলতে বোঝাচ্ছে একটা কন্ট্রোল গ্রুপ। কন্ট্রোল গ্রুপ অর্থাৎ একটা গ্রুপ, দুটো গ্রুপ রাখছি, যেখানে একটা গ্রুপ হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল গ্রুপ আর একটা গ্রুপ হচ্ছে আমার কন্ট্রোল গ্রুপ। এক্সপেরিমেন্টাল গ্রুপকে আমি কি দেবো? একটা এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট দেবো, এক্সপেরিমেন্টাল গ্রুপকে আমি একটা ট্রিটমেন্ট দেবো, আর কন্ট্রোল গ্রুপ থাকবে যেটা, সেটাকে আমি কিছু দেবো না, সেটা এমনিই থাকবে। তাহলে এই যে কন্ট্রোল গ্রুপ, এই জিনিসটা ট্রু এক্সপেরিমেন্টালের মধ্যে থাকবেই। আর লাস্টে বললাম ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন অর্থাৎ এই যে আমি ট্রিটমেন্টের কথা বলছি সেটাকেই ম্যানিপুলেশন বলা হচ্ছে। তাহলে ম্যানিপুলেশন আমি করছি, ম্যানিপুলেশন করতেই হবে, তবেই সেটা ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ হবে। তাহলে ট্রু এক্সপেরিমেন্টালের মধ্যে আর, সি আর এম থাকবেই, এবং কোয়াশিতে গিয়ে একটা বাদ চলে যাচ্ছে, আর তোমার যখন প্রি এক্সপেরিমেন্টালে যাচ্ছি তখন যে কোনো একটা প্রেজেন্ট থাকছে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে। A researcher conducts a smaller study before a large multi-site research project to identify any issues. তাহলে একটা বড় স্টাডি করার আগে একটা স্মলার স্টাডি করা হচ্ছে। এই স্মলার স্টাডিকে কি বলা হয়? স্মলার স্টাডিকে আমরা পাইলট স্টাডি বলি, তাই না? তাহলে স্মলার স্টাডি করছি মানে যেখানে একটা ছোট্ট স্টাডি করে নেওয়া হচ্ছে বড় স্টাডি করার আগে, তাহলে সেটাকে আমরা একটা পাইলট স্টাডি বলবো। হোয়াট ডাজ আ রিসার্চ হাইপোথিসিস ডু ইন আ স্টাডি? একটা স্টাডির মধ্যে রিসার্চ হাইপোথিসিস কি করে? হাইপোথিসিসের ক্ষেত্রে বলা হয় যে আমরা যে রিলেশনশিপটাকে এস্টাবলিশ করতে চাইছি সেটাকে একটা প্রেডিকশন দিচ্ছি, অর্থাৎ আমি বলছি যে এই রিলেশনশিপটা এরকম ভাবে হবে। তাহলে এক্সপেরিমেন্টের লাস্টে গিয়ে বা রিসার্চের লাস্টে গিয়ে আমি সেটাকে প্রুভ করবো, যেটা আমি আগে বলেছিলাম। তাহলে এই যে একটা রিলেশনশিপকে আমি প্রেডিক্ট করছি সেটাকেই বলা হচ্ছে হাইপোথিসিস। তাহলে অপশন দেখো, প্রেডিক্টস দ্য এক্সপেক্টেড রেজাল্টস অর আউটকামস অফ দ্য স্টাডি, তাহলে এটা ঠিক আছে। ডিফাইন্স দ্য থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক অফ দ্য স্টাডি, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এটা নয়। Identifies the source of the problem under study,
clarifies the concept used in the study. তাহলে predicts the expected results or outcomes of the study, এটা তোমার অ্যান্সার হবে। What type of hypothesis is the following? তাহলে আমরা বললাম যে হাইপোথিসিসে আমরা একটা রিলেশনশিপকে প্রেডিক্ট করছি, তাহলে তারও আবার টাইপ রয়েছে। এখানে বলছে একটা এক্সাম্পল দিয়েছে, ক্যান্সার পেশেন্টস হু রিসিভ মিউজিক থেরাপি কমপ্লেন্স লেস ফ্রিকোয়েন্টলি অফ পেন, মানে ফ্রিকোয়েন্সি হবে এটা, ফ্রিকোয়েন্সি অফ পেন অ্যান্ড রিকোয়ার্স লেস পেন মেডিকেশন দেন ক্যান্সার পেশেন্টস নট রিসিভিং মিউজিক থেরাপি। তাহলে এখানে কটা ভ্যারিয়েবলস আছে সেটা আমাকে আগে দেখতে হবে, ভ্যারিয়েবলস কটা আছে সেটা আগে দেখতে হবে। তাহলে এখানে স্টাডিটা আমরা কার উপরে করছি, পপুলেশন হচ্ছে ক্যান্সার পেশেন্ট, তাই তো, স্যাম্পল বা পপুলেশন যাই বলি না কেন সেটা ক্যান্সার পেশেন্টের উপরে করছি। এবার এখানে বলা হয়েছে যে একটা মিউজিক থেরাপি দেওয়া হচ্ছে, তাহলে এটা একটা ইমপ্লিমেন্টেশন বা এক্সপেরিমেন্টে আমরা যেটা দিই বা যেটাকে আমরা এক্সপেরিমেন্ট বলি বা যেটা ট্রিটমেন্ট বলছি সেটাকে আমি বলছি মিউজিক থেরাপি। তাহলে মিউজিক থেরাপি এটা একটা আমার জন্য ভ্যারিয়েবলস হলো। নেক্সট, মিউজিক থেরাপি যদি দিই তাহলে কি বলছে, কমপ্লেন্স লেস ফ্রিকোয়েন্সি অফ পেন, তাহলে তাদের ক্ষেত্রে পেনটা কম হচ্ছে, তাহলে এটা ফ্রিকোয়েন্সি অফ পেন, ফ্রিকোয়েন্সি অফ পেন, ফ্রিকোয়েন্সি অফ পেন হলো। আর একটা কি রয়েছে, রিকোয়ার্স লেস পেন মেডিকেশন, তাহলে আরেকটা হচ্ছে পেন মেডিকেশন, পেন মেডিকেশন। তাহলে দেখো এখানে বলছে মিউজিক থেরাপি দিলে পেনটা কম হয় এবং পেন মেডিকেশন কম লাগে, মিউজিক থেরাপি না দিলে পেন বেশি হয়, পেন মেডিকেশন বেশি লাগে, এটাই বলতে চাইছে এক কথায় সহজভাবে। তাহলে আমার ভ্যারিয়েবলস কটা রয়েছে, তিনটে ভ্যারিয়েবলস। তাহলে তিনটে ভ্যারিয়েবলস এর মধ্যে আমাকে রিলেশনশিপ করতে হবে। এবং এখানটায় যখন আমরা বলি যে সিম্পল হাইপোথিসিস এবং কমপ্লেক্স হাইপোথিসিস, সিম্পলের ক্ষেত্রে মাত্র দুটো ভ্যারিয়েবলস থাকে, যখন দুটো ভ্যারিয়েবলস এর জায়গায় তিনটে ভ্যারিয়েবলস চলে আসবে তখনই সেটা কমপ্লেক্স হাইপোথিসিস হয়ে যায়। তাহলে এটা একটা কমপ্লেক্স হাইপোথিসিস, তাহলে এটা একটা কমপ্লেক্স হাইপোথিসিস। এবং এখানে অপশন রয়েছে নাল এবং ডিরেকশনাল। নাল বলবো যখন কোনো রিলেশনশিপ নেই, মানে তিনটে ভ্যারিয়েবলস রয়েছে কিন্তু তাদের মধ্যে কোনো রিলেশনশিপ নেই, তাহলে সেটা নাল হাইপোথিসিস হবে। কিন্তু এখানে কি সেরকম রয়েছে, এখানে সেরকম নেই, এখানে বলাই রয়েছে যে মিউজিক থেরাপি দিলে ফ্রিকোয়েন্সি পেন কমে যাবে, পেন মেডিকেশন কমে যাবে, মিউজিক থেরাপি না দিলে ফ্রিকোয়েন্সি অফ পেন বেড়ে যাবে, পেন মেডিকেশন বেড়ে যাবে। তাহলে এখানে শুধুমাত্র রিলেশনশিপ বলেনি, তার সাথে ডিরেকশনও দিচ্ছে, তাহলে এটা কি হবে, ডিরেকশনাল হাইপোথিসিস এবং কমপ্লেক্স হাইপোথিসিস। বুঝতে পারলে? তাহলে দুটোর বেশি ভ্যারিয়েবলস থাকলে সেটা কমপ্লেক্স, দুটো থাকলে সিম্পল। ডিরেকশনের ক্ষেত্রে যেখানে রিলেশনশিপে ডিরেকশন দেওয়া রয়েছে সেটা ডিরেকশনাল, যেখানে ডিরেকশন মেনশন করা নেই সেটা নন ডিরেকশনাল। আর একটা রয়েছে অ্যাসোসিয়েটিভ এবং কজাল, যেখানে আমরা কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ পাই সেটাকে আমরা কজাল হাইপোথিসিস বলি। যেমন স্মোকিং কজেস লাং ক্যান্সার, অর্থাৎ স্মোকিং এর জন্য লাং ক্যান্সার হচ্ছে, তাহলে এটা একটা কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ, তাহলে এক্ষেত্রে আমরা এটাকে কজাল হাইপোথিসিস বলবো। এবারে যদি হচ্ছে যে অ্যাসোসিয়েশন থাকে, অর্থাৎ কজ এন্ড এফেক্ট বলছে না কিন্তু বলছে যে এটা যদি দিই তাহলে এটা বাড়ে বা কমে, এরকম একটা অ্যাসোসিয়েশন রয়েছে, কিন্তু এটার কারণেই এটা হচ্ছে এরকম নয়। তো সেই জায়গাতে আমরা কি করতে পারি, ওটাকে কজাল হাইপোথিসিস, সরি, ওটাকে আমি অ্যাসোসিয়েটিভ হাইপোথিসিস বলতে পারি। ঠিক আছে, তাহলে এই হলো তোমার হাইপোথিসিসের টাইপ। আর একটা থাকে রিসার্চ হাইপোথিসিস এবং নাল হাইপোথিসিস। রিসার্চ হাইপোথিসিসের ক্ষেত্রে বলা হয় যে যখন রিলেশনশিপ রয়েছে, রিসার্চ 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 হাইপোথিসিস এবং নাল হাইপোথিসিস। যদি রিলেশনশিপ না থাকে তাহলে নাল হাইপোথিসিস, যদি ভ্যারিয়েবলস এর মধ্যে রিলেশনশিপ থাকে তাহলে সেটা রিসার্চ হাইপোথিসিস। এই হচ্ছে হাইপোথিসিসের টাইপস। বুঝতে পারলে? নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোইং ফেজ পাইলট স্টাডি ইজ কন্ডাক্টেড। তাহলে পাইলট স্টাডির কথা আমরা বললাম, এবার বলছে কোন ফেজে আমরা পাইলট স্টাডিটা করব, কনসেপচুয়াল ফেজ, অ্যানালিটিক্যাল ফেজ, ডিসেমিনেশন ফেজ আর ডিজাইনিং ফেজ। তাহলে যখন রিসার্চের ডিজাইন করছি তখনই আমরা পাইলট স্টাডিটা করব, কারণ আমাকে ওই স্টাডির প্ল্যানের মধ্যে কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা সেটা আমি কিভাবে বুঝবো, পাইলট স্টাডি করলে তবেই তো বুঝতে পারবো। পাইলট স্টাডি করলে তবে আমি বুঝতে পারবো যে আমি যে প্ল্যানটা করেছি সেটা ঠিকঠাক করেছি, বা আমার এইভাবে প্ল্যান করলে রিসার্চটা আমার সাকসেসফুল হবে সেটা আমি বুঝতে পারলে তবেই তো আমি ফার্দার প্ল্যান করব। তাহলে পাইলট স্টাডিটা আমাকে ডিজাইনিং ফেজেই করে ফেলতে হবে। The hypothesis that there is no relationship between the independent and dependent variable is, তাহলে হাইপোথিসিসের ক্ষেত্রে যেখানে কোনো রিলেশনশিপ নেই দুটো ভ্যারিয়েবলস এর মধ্যে তাকে আমরা কি হাইপোথিসিস বলবো,
তাহলে আমি অলরেডি বলে দিয়েছি এটাকে নাল হাইপোথিসিস বলা হয়। When behavior of the study subjects and study outcome are altered as a result of subjects awareness of being under observation, তাহলে কি বলতে চাইছে আরেকবার পড়ো। When behavior of the study subjects and study outcome, স্টাডি সাবজেক্টের বিহেভিয়ার মানে যারা যারা স্যাম্পল তাদের বিহেভিয়ার এবং স্টাডির আউটকাম আর অল্টার্ড মানে চেঞ্জ হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অফ সাবজেক্টস অ্যাওয়ারনেস অফ বিইং আন্ডার অবজারভেশন, তাহলে যারা স্যাম্পল রয়েছে তাদেরকে অবজার্ভ করা হচ্ছে এটা মনে করে যখন তারা অন্যভাবে বিহেভ করছে এবং যার ফলে আমার রিসার্চের রেজাল্টে চেঞ্জ আসছে, সেই ফেনোমেনাকে আমরা কি বলবো? হাউথর্ন ইফেক্ট, ম্যাচুরেশন, হিস্ট্রি আর কন্টামিনেশন। তাহলে এটাকে আমরা হাউথর্ন ইফেক্ট বলি। তাহলে যারা স্টাডি বা যারা হচ্ছে স্যাম্পল তারা যদি অন্যভাবে বিহেভ করে, যেমন হয় না যে ম্যাডাম এসছে ওয়ার্ডে রাউন্ড দিতে, তো কেউ একজন দেখতে পেলো যে ম্যাডাম এসছে রাউন্ড দিতে, স্টুডেন্ট দেখতে পেয়েছে, তাহলে তখনই সঙ্গে সঙ্গে সে কি করছে, কাজ করতে চলে যাচ্ছে। এবং ম্যাডাম দেখে ভাবছে যে হ্যাঁ মেয়েটা খুব ভালো কাজ করে, হয়তো এরকম। তাহলে এখানটায় কি অ্যানালিসিসটা ঠিকঠাক হলো? হলো না, কারণ সে এমনিতে করছিল না, কিন্তু যখন ম্যাডামকে দেখলো তখন কাজ করতে শুরু করলো, সেটা ম্যাডাম জানতে পারলো না। তাহলে এখানেও সেম জিনিসই হচ্ছে, কিন্তু রিসার্চ করছি, রিসার্চার দেখছে বলে যে সাবজেক্ট রয়েছে সে অন্যভাবে বিহেভ করছে এবং যার জন্য আমার রেজাল্টটা ভালো আসছে বা রেজাল্টটা অন্য রকমের চেঞ্জ আসছে। কিন্তু যদি মানে ধরো সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে কিন্তু কেউ জানে না সেটা, তো সেরকম ভাবে যদি আমি কিছু অবজারভেশনস করি তাহলে কিন্তু তার রেজাল্টটা অন্যরকম আসবে। তাহলে এই যে চেঞ্জটা আসছে অ্যাওয়ারনেসের জন্য, সাবজেক্টের অ্যাওয়ারনেসের জন্য, এটাকে হথর্ন এফেক্ট বলা হয়। এবং এরকম আরো একটা এফেক্ট তোমরা দেখে থাকবে, সেটাকে নোভেলটি এফেক্ট বলে। নোভেলটি এফেক্ট, নোভেলটি এফেক্ট বলতে বোঝায় যখন কোনো একটা নতুন ট্রিটমেন্ট আমি একটা সাবজেক্টের উপরে দিচ্ছি তখন সেটা নতুন বলে ভালো লাগছে, কিন্তু যখন সেটা পুরনো হয়ে যাচ্ছে তখন আর সেটা ভালো লাগছে না, তখন সেটা রেসপন্স খুব একটা ভালো হচ্ছে না। যেমন ধরো কোনো একটা নতুন খেলনা যখন কোনো বাচ্চাকে দেওয়া হয়, যখন প্রথম নতুন খেলনা পেয়ে বাচ্চা ভালো খেলছে, খুব ভালো লাগছে, ওটার মধ্যে এনগেজ রয়ে যাচ্ছে বেশ কিছু সময়, তাকে আর অ্যাটেনশন দিতে হচ্ছে না। কিন্তু যখন কিছুদিন হয়ে যাচ্ছে ওই খেলনাটা নিয়ে, যখন ওটা পুরনো হয়ে গেল, তখন আর ওটার প্রতি অতটা ইন্টারেস্ট নেই, ওটা নিয়ে আর তাকে বেশিক্ষণ ভোলানো যাচ্ছে না। তাহলে সেই জিনিসটা, অর্থাৎ যখন নতুন কোনো ইমপ্লিমেন্টেশন বা নতুন কোনো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে কাউকে, তখন সেটা তার খুব ভালো লাগছে এবং সে অন্যভাবে রেসপন্স করছে, এবং যখন সেটা পুরনো হয়ে গেল তখন সেটা তার ভালো লাগছে না। এটাকে নোভেলটি এফেক্ট বলা হচ্ছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ টাইপ অফ কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন? কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইনের মধ্যে কোনটা পড়ে না? কেস স্টাডি, ফেনোমেনোলজি, কোরিলেশনাল স্টাডি আর গ্রাউন্ডেড থিওরি। কোয়ালিটেটিভ স্টাডি মানে আমরা বললাম যেটাতে আমরা কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে তার মধ্যে ফেনোমেনোলজি পড়ে, কোরিলেশনাল স্টাডি এটার মধ্যে পড়ে না, কোরিলেশনাল স্টাডি পড়ে না, কোরিলেশন হচ্ছে কোয়ান্টিটেটিভ স্টাডির মধ্যে পড়ছে, গ্রাউন্ডেড থিওরি পড়ছে আর কেস স্টাডি পড়ছে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কোরিলেশনাল স্টাডি। হুইচ ইনভলভস দ্য কালেকশন অ্যান্ড অ্যানালিসিস অফ দ্য কালচার অফ আ গ্রুপ? তাহলে একটা গ্রুপের কালচারের কালেকশন এবং অ্যানালিসিস করার জন্য আমরা কোন স্টাডি করব? ফেনোমেনোলজি, এথনোগ্রাফি, গ্রাউন্ডেড থিওরি আর হিস্টোরিক্যাল রিসার্চ। তাহলে গ্রুপের কালচার জানার জন্য, তার ডেটা কালেকশন করার জন্য আমাদের যে রিসার্চ রয়েছে সেটাকে আমরা এথনোগ্রাফিক বলি। এথনিক ড্রেস বলতে আমরা কি বুঝি? যেগুলো হচ্ছে ইন্ডিয়ান ওয়্যার বা বেঙ্গলি ওয়্যার যেগুলো, সেগুলোকে আমরা এথনিক ড্রেস বা এথনিক ডিজাইনস বলি। তাহলে এথনোগ্রাফি মানে হচ্ছে যে যখন কারো কালচার জানতে হবে, কে কিরকম সেটা জানতে হবে, যেখানে রিসার্চারকে সেই জায়গাতে গিয়ে থাকতে হবে এবং তাদের সাথে মিশতে হবে তাদের ট্রু সেলফটা জানার জন্য, সেই জিনিসগুলো আমরা এথনোগ্রাফিক্যাল রিসার্চের মাধ্যমে করে থাকি। ঠিক আছে, তাহলে এটা এথনোগ্রাফিক্যাল রিসার্চ হবে। ফেনোমেনোলজির ক্ষেত্রে আমরা কি করি? যখন কোনো একটা ফেনোমেনা নিয়ে কথা বলছি, যেমন কোথাও একটা সুনামি হয়েছে, তো সেই সুনামি ভিক্টিমের তার লাইফ এক্সপিরিয়েন্স শুনছি, বা কোথাও অন্য কিছু হয়েছে, তো সেই যে এক্সপিরিয়েন্স গুলো শুনছি, তো সেই এক্সপিরিয়েন্স গুলো শোনা বা সেই সমস্ত ফেনোমেনা নিয়ে কথাগুলো, সেগুলোকে আমরা ফেনোমেনোলজিক্যাল রিসার্চ বলবো। তাহলে এথনোগ্রাফিক্যাল রিসার্চের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখো, যে এই জায়গাতে রিসার্চারকে কিন্তু লোকেশনে গিয়ে থাকতে হয় এবং তাদের সাথে মিলেমিশে কাজ করে বা তাদের সাথে মিশে থেকে ডেটা কালেকশন করতে হয়। ঠিক আছে, এটাতে আলাদাভাবে হয় না। আর ফেনোমেনোলজির ক্ষেত্রে সেই ব্যাপারটা নেই। বেসিক প্রিন্সিপালস দ্যাট আর অ্যাকসেপ্টেড অ্যাজ বিং ট্রু অন দ্য বেসিস অফ লজিক্যাল রিজন উইথাউট প্রুফ অর ভেরিফিকেশন টার্ম অ্যাজ। তাহলে কিছু প্রিন্সিপাল রয়েছে যেগুলোকে আমরা ট্রু বলে মেনে নিচ্ছি, অ্যাকসেপ্টেড অ্যাজ বিং ট্রু অন দ্য বেসিস অফ লজিক্যাল রিজন।
উইথাউট প্রুফ অর ভেরিফিকেশন, তাহলে কোনো লজিক বা রিজনের উপরে বেস করে আমরা সেগুলোকে ঠিক বলে মেনে নিচ্ছি, কোনো প্রুফ ছাড়াই, উইথাউট প্রুফ। তাহলে সেটাকে আমরা কি বলবো? এটাকে অ্যাজাম্পশন বলবো। আর হাইপোথিসিসকে তো প্রমাণ করতে হয়। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা আমরা ধরে নিয়েই রিসার্চ করছি, এখানে কেউ বলছে না যে না সূর্য পূর্ব দিকে ওঠে না, তুমি প্রমাণ করে দাও যে সূর্য পূর্ব দিকে ওঠে, তারপর আমি মানবো, তাই না? তাহলে এটা অ্যাজাম্পশনের মধ্যে পড়ছে, যেগুলোকে আমরা ধরে নিচ্ছি যে এটা অ্যাজাম্পশন। আর হাইপোথিসিসের ক্ষেত্রে যেটাকে আমাকে প্রুভ করতে হচ্ছে, যেটাকে আমাকে এস্টাবলিশ করতে হচ্ছে। Random sampling or probability sampling includes all of the following techniques except, তাহলে র্যান্ডম স্যাম্পলিং বা প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে কোনটা পড়ে না? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং আর পারপাসিভ স্যাম্পলিং। তাহলে পারপাসিভ স্যাম্পলিং নামের মধ্যেই রয়েছে একটা পারপাস, তাহলে যেটা আমি আমার পারপাস ওয়াইজ করছি সেটা কিভাবে তোমার র্যান্ডম স্যাম্পলিং বা প্রবাবিলিটি স্যাম্পলিং হলো, তাই না? তাহলে এটা একটা পারপাসিভ স্যাম্পলিং হচ্ছে একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। Which scale of measurement has an absolute zero? কোন স্কেল অফ মেজারমেন্টের অ্যাবসলিউট জিরো রয়েছে? যেই স্কেল অফ মেজারমেন্টের অ্যাবসলিউট জিরো রয়েছে সেটা হচ্ছে হাইয়েস্ট ক্যাটাগরি স্কেল, অর্থাৎ সেটা হচ্ছে রেশিও স্কেল। আর অ্যাবসলিউট জিরো নেই আর অন্য কোনো স্কেলে। বাকি ধরো নমিনাল স্কেল কিরকম? এই ধরো মেল বা ফিমেল, এটা হচ্ছে একটা নমিনাল স্কেলে আমরা দেখবো, ঠিক আছে? অর্ডিনাল স্কেল কিরকম? যেমন ধরো লোয়ার ক্লাস, লোয়ার ক্লাস, মিডল ক্লাস, মিডল ক্লাস, আর একটা হচ্ছে আপার ক্লাস। তাহলে এই যে মিডল, লোয়ার, আপার এইভাবে আমরা ভাগ করছি, এখানে কিন্তু কোনো বাউন্ডারিজ নেই যে এই জায়গাতে থাকলে আমি তাকে লোয়ার বলবো, এই জায়গাতে থাকলে তাকে আমি মিডল বলবো, আর এই জায়গাতে থাকলে তাকে আমি আপার বলবো। তাহলে এটা কিন্তু অর্ডিনাল স্কেল হলো। ইন্টারভেলের ক্ষেত্রে কি হয়? যেখানে ইন্টারভেল মেনশন করা থাকে, যেমন ক্লাস ওয়ানে যারা পড়ছে, ক্লাস টুতে যারা পড়ছে, ক্লাস থ্রিতে যারা পড়ছে, তো এখানে কি ইন্টারভেল হচ্ছে? এটা কিন্তু ইন্টারভেল হচ্ছে না। তাহলে ইন্টারভেলের ক্ষেত্রে কিরকম? যেমন ধরো হাইপোথার্মিয়া, 32 ডিগ্রি সেন্টিগ্রেডের কম যদি হয়ে যায় তাহলে সেটা সিভিয়ার হয়ে যায়। 32 থেকে 36.4 এটাকে আমরা বলছি মডারেট। আর 36.5 এর থেকে যদি নিচে চলে যায় তবেই আমরা তাকে হাইপোথার্মিয়া বলবো। তাহলে এখানে আমি কিছু টেম্পারেচারকে ভাগ করছি এবং সেই ভাগের উপরে বেস করে আমি সেটাকে মাইল্ড, মডারেট, সিভিয়ার এগুলোতে দিচ্ছি, তাই না? তাহলে এই যে আমি ভাগটা করছি, এই যে আমি ক্লাসিফিকেশনটা করছি, এই ক্লাসিফিকেশনটা কিন্তু ইন্টারভেল লেভেলের ক্লাসিফিকেশন, ঠিক আছে? তাহলে যেখানে আমি একটা স্কেল পাচ্ছি যেখানে ইন্টারভেলটা দেওয়া রয়েছে যে এইখান থেকে এইখানে স্কোর করলে আমি সেটাকে ভালো বলবো, গুড বলবো, তারপরে আমি স্যাটিসফ্যাক্টরি বলবো, তারপরে আমি বলবো পুওর, সেটা হচ্ছে একটা ইন্টারভেল স্কেল, ঠিক আছে? তাহলে ইন্টারভেল স্কেলের ক্ষেত্রে আমার কি থাকবে? একটা স্কেল অফ মেজারমেন্ট থাকবে যেখানে আমাকে স্কেলে ভাগ করে দেওয়া থাকবে যে কোন জায়গাতে স্কোরটা পড়ছে, সেটার ক্ষেত্রে আমরা ইন্টারভেল লেভেল বলবো, আদারওয়াইজ আমরা অর্ডিনাল বলবো, ঠিক আছে? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ মেথড অফ ডেটা কালেকশন? কোনটা ডেটা কালেকশনের মেথড নয়? ইন্টারভিউ, এক্সপেরিমেন্টস, কোশ্চেনিয়ার্স আর অবজারভেশন। তাহলে ইন্টারভিউ, কোশ্চেনিয়ার, অবজারভেশন এগুলোর মাধ্যমে আমরা ডেটা কালেকশন করতে পারবো। এক্সপেরিমেন্টটা তো আমরা করবো, এক্সপেরিমেন্টটা করার মাধ্যমে আমরা ডেটা কালেকশন করি, তাহলে এক্সপেরিমেন্টটা ডেটা কালেকশনের মেথড নয়। লাইকার স্কেল ইজা, লাইকার স্কেলটা কিরকম স্কেল? তাই লাইকার স্কেল কিরকম স্কেল জানতে হলে আমাকে কি জানতে হবে? যে লাইকার স্কেলে কিরকম ভাবে থাকে। তো লাইকার স্কেলে থাকে কি? যে স্ট্রংলি এগ্রি, এগ্রি, সামহোয়াট এগ্রি, থাকে না এরকম ভাবে যে স্ট্রংলি, স্ট্রংলি এগ্রি, ঠিক আছে? স্ট্রংলি এগ্রি হলো। তারপরে হচ্ছে সামহোয়াট এগ্রি, সামহোয়াট এগ্রি হলো। তারপরে হলো এগ্রি, তারপরে হচ্ছে যে নট এগ্রি, তারপরে ডিসএগ্রি, মানে মোটামুটি এগ্রি তারপরে ডিসএগ্রি, এরকম ভাবে আমার একটা স্কেল রয়েছে যেই স্কেলে আমাকে বসাতে হবে। তাহলে এই যে স্ট্রংলি এগ্রি, এখানে কোনো স্কোর নেই, আমার যেরকম মনে হবে আমি সেরকম ভাবে কোনো কিছুতে দেবো। মানে ধরো এরকম ভাবে হলো যে তুমি যে স্টোরটা ভিজিট করলে, এখানে স্টাফের পারফরমেন্স তোমার কেমন লেগেছে সেখানে তুমি একটা রেটিং দাও। তাহলে সেখানটায় কি তুমি ওখানে কোনো কিছু থাকে যে এইটার উপরে বেস করে তুমি ভাবছো? নাম্বার নেই। তাহলে সেই জন্য এটা অর্ডিনাল স্কেল হবে। তাহলে লাইকার স্কেলটা এরকম টাইপের দেখতে হয় এবং এটা একটা অর্ডিনাল স্কেল। আরো বেশ কিছু স্কেল রয়েছে, কিউ শট রয়েছে, ভিগনেটস রয়েছে, আরো কিছু কিছু স্কেল রয়েছে যেগুলো কিন্তু এক্সামে আসতে পারে।
তাহলে তোমাকে স্কেলগুলো জানতে হবে, এগুলো তোমার ডেটা কালেকশনের যে মেথড সেই জায়গাতে রয়েছে। হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউটস ডিসক্রিট ভ্যারিয়েবলস? তাহলে ডিসক্রিট ভ্যারিয়েবলস কোনটাতে আমরা পাবো? পালস রেট রয়েছে, এজ রয়েছে, জেন্ডার রয়েছে, আর হাইট রয়েছে। এবার কন্টিনিউয়াস ভ্যারিয়েবলস আর ডিসক্রিট ভ্যারিয়েবলস এর মধ্যে ডিফারেন্স কি? কন্টিনিউয়াস ভ্যারিয়েবলস মানে যেটা কন্টিনিউ হচ্ছে নাম্বার, অর্থাৎ যেখানে 0.5, 0.6 এরকম ভাবে কন্টিনিউ হবে, ঠিক আছে। ডিসক্রিট ভ্যারিয়েবলস মানে 1, 2, 3, 4 এগুলো হচ্ছে ডিসক্রিট ভ্যারিয়েবলস। বেশ, এবারে ডিসক্রিট ভ্যারিয়েবলস এবং কন্টিনিউয়াস ভ্যারিয়েবল তো আমার নাম্বার তো দেওয়া নেই, এখানে তো কিছু ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলা রয়েছে। তাহলে কি হবে? পালস রেটের ক্ষেত্রে দেখো, পালস রেটটা এরকম ভাবে হয় 72, 78, 80 এরকম ভাবে হয়। পালস রেট কি 72.5 এরকম হওয়া পসিবল? পসিবল নয়। তাহলে এটা পালস রেটের ক্ষেত্রে ভ্যালুসটা গোটা গোটা সংখ্যা, অর্থাৎ এটা ডিসক্রিট ভ্যারিয়েবলস। এজের ক্ষেত্রে কিরকম হয়? এজের ক্ষেত্রে হয় 7 ইয়ার্স 2 মান্থ, তাহলে এটা একটা পয়েন্ট। 5 ইয়ার্স 8 মান্থ, এটা একটা পয়েন্ট, মানে 7.2, 5.8 হচ্ছে। এখানে কন্টিনিউয়াসলি চলছে, এখানে তো কোনো গোটা গোটা সংখ্যা নয়, তাহলে এজটা একটা ডিসক্রিট ভ্যারিয়েবল, সরি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। জেন্ডার, জেন্ডারের ক্ষেত্রে মেল আর ফিমেল, তাহলে এখানটায় কন্টিনিউয়াস বা ডিসক্রিটের গল্প নেই, এটা অন্যই। আর হাইটের ক্ষেত্রেও কিরকম হচ্ছে? হাইটের ক্ষেত্রে 58.5, এটা হচ্ছে ইঞ্চ, বা মানে 158.5 হলে সেন্টিমিটার হবে, বা 160 সেন্টিমিটার, 161.2 সেন্টিমিটার এরকম ভাবে হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে এক একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, সরি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। তাহলে ডিসক্রিট ভ্যারিয়েবলস গুলো হচ্ছে গোটা গোটা সংখ্যা, কন্টিনিউয়াস ভ্যারিয়েবলস গুলো হচ্ছে পয়েন্টের সংখ্যা। এবার সেটা যদি তোমাকে এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স দিবে, তাহলে তোমাকে ভাবতে হবে যে এটা কি কন্টিনিউয়াস নাম্বারে আসে ভ্যালুটা, নাকি এটা ডিসক্রিট নাম্বারে ভ্যালুটা আসে, তারপরে তুমি সেটাকে ক্যাটাগরাইজ করতে পারবে, ঠিক আছে। বেশ, তাহলে এটার অ্যান্সার কি হলো? পালস রেট হলো। নেক্সট, the diagram that is used to visually examine the linear relationship between two continuous variables is known as? দুটো কন্টিনিউয়াস ভ্যারিয়েবলস রয়েছে, তাদের মধ্যে রিলেশনশিপটা কেমন, লিনিয়ার রিলেশনশিপটা কেমন, সেটা জানার জন্য আমরা কিরকম ডায়াগ্রাম ইউজ করতে পারি। তাহলে এখানে কি কি রয়েছে? পাই চার্ট। পাই চার্ট কিরকম হয়? পাই চার্টে থাকে একটা এরকম গোল, সরি এটা চৌকো হয়ে গেল। তো পাই চার্টে কি থাকে? একটা রাউন্ড থাকে। পাই চার্টে একটা রাউন্ড থাকে, এরকম একটা রাউন্ড। এবং এই রাউন্ডটার মধ্যে আমরা কি করি? এই রাউন্ডটার মধ্যে আমরা এরকম ভাবে ভাগ করি যে এটা হচ্ছে এই পার্সেন্টেজটা মেল রয়েছে, এই পার্সেন্টেজটায় হচ্ছে ফিমেল রয়েছে, এখানে কিছু চাইল্ড রয়েছে, এরকম ভাবে আমরা ভাগ করছি। মানে টোটালটা যেটা হবে সেটা কিন্তু 100% হবে, এটা পাই চার্টের ক্যারেক্টারিস্টিক। তাহলে 100% কোনোর মধ্যে যদি আমাকে এভাবে ক্যাটাগরাইজ করতে হয়, যে ধরো কিরকম ভাবে করতে পারি, যে 15% পিউপিল হচ্ছে সাদা চালের ভাত খায়, 20% পিউপিল হচ্ছে ভাত খায় না, রুটি খায়, তারপরে 30% পিউপিল রয়েছে যারা ভাত আর রুটি কিছুই খায় না। এরকম ভাবে আমি কিছু কিছু ক্যাটাগরি করতে পারি যেগুলো টোটালটা 100% হবে। বুঝতে পারলে? এটা পাই চার্ট। তাহলে পাই চার্ট দিয়ে আমি রিলেশনশিপ দুটোর বোঝাতে পারবো না। ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি পলিগন কিরকম ভাবে হয়? এরকম ভাবে একটা কার্ভ রয়েছে, এখানে কিছু হিস্টোগ্রাম ড্র করা হবে, এদিকে ধরে নাও তোমার নাম্বার অফ মেম্বার রয়েছে, নাম্বার অফ মেম্বার, আর এদিকে হচ্ছে এজ। এবার এজের এখানে ক্যাটাগরাইজ করা রয়েছে 0 to 10 বছর, 10 থেকে 20 বছর, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 60 এরকম ভাবে ভাগ রয়েছে। এবার নাম্বার অফ মেম্বার 1, 2, 3, 4, 5 এরকম ভাবে রয়েছে। তাহলে 0 to 10 ইয়ার্স এর মধ্যে আমার 4 জন মেম্বার, 20 বছরের মধ্যে রয়েছে আমার 3 জন মেম্বার, 30-এর মধ্যে রয়েছে 5 জন মেম্বার। এরকম ভাবে আমি একটা প্রথমে হিস্টোগ্রাম ড্র করব। এবার এই হিস্টোগ্রামটার মধ্যে আমি কি করব, যে মিডল পয়েন্ট গুলো রয়েছে এই মিডল পয়েন্ট গুলোকে জুড়বো। মিডল পয়েন্ট গুলোকে নিয়ে যদি আমি একটা কার্ভ ড্র করি, এখান থেকে শুরু হচ্ছে, এই হলো, এই হলো, এই রকম ভাবে আমি একটা কার্ভ ড্র করছি। এই যে কার্ভটা তৈরি হলো, এই কার্ভটাকে আমি বলবো ফ্রিকোয়েন্সি পলিগন, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা দুটো রিলেশনশিপ বোঝাতে পারবো না, এটার জন্য আমি এটা আঁকলাম। স্ক্যাটার প্লটটা কিরকম? স্ক্যাটার প্লটের ক্ষেত্রেও এরকম ভাবেই একটা থাকে, যেখানে প্রত্যেকটা ভ্যালুকে আমরা এখানে একটা ডট দিয়ে দিয়ে ডিনোট করছি। তাহলে এরকম ভাবে কিছু ডট আমি একটা স্যাম্পেলের জন্য পেলাম, মানে একটা ক্যাটাগরির জন্য পেলাম।
অন্য একটা ক্যাটাগরির জন্য আমি আরেকটা কালারে এরকম ভাবেই ডট ড্র করছি। ঠিক আছে, এবার এই যে ডটগুলো ড্র করলাম, এবার এগুলোকে আমি একসাথে জয়েন করছি, আর এগুলোকে আমি একসাথে জয়েন করছি, নীলগুলোকে একসাথে জয়েন করছি। তাহলে এদেরকে যখন জয়েন করব, এদের জয়েনিং এর মাধ্যমে বুঝতে পারবো যে এরা এই যে দুটো ভ্যারিয়েবলস এরা কিরকম ভাবে রিলেট করছে। ঠিক আছে, তো এটার মাধ্যমে আমরা মানে দুটো যে ভ্যারিয়েবলস হচ্ছে তাদের মধ্যে রিলেশনশিপ বুঝতে পারি। আর একটা রয়েছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম বললাম এই যে আমি এই যে এগুলোকে আমি করেছি না, এই যে পয়েন্ট করে করে যে আমি লাস্টে কার্ভটা করলাম, এটা যদি না করি, ঠিক তার আগে যেরকম এই বক্সটা দেখতে হয়, এটাকেই আমরা হিস্টোগ্রাম বলি। ঠিক আছে, তাহলে স্ক্যাটার প্লট বা প্লটের ডায়াগ্রাম, এটার মাধ্যমে আমরা দুটো রিলেশনশিপ বুঝতে পারি। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হলো? এটা স্ক্যাটার প্লট হলো। আর একটা জিনিস মনে করো, কোরিলেশন কোএফিসিয়েন্ট। কোরিলেশন কোএফিসিয়েন্ট দেখার জন্য কিন্তু আমরা এরকমই একটা লাইন ডায়াগ্রাম ইউজ করি, তাই না? এরকম ভাবে একটা লাইন ডায়াগ্রাম ইউজ করি, যে এদিকে একটা লাইন হচ্ছে, এরকম আর একটা লাইন হচ্ছে, তাই না? তাহলে স্ক্যাটার প্লট বা প্লটের ডায়াগ্রাম দিয়ে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্টও মেজারমেন্ট করে থাকি। ঠিক আছে, বেশ, তাহলে এটার অ্যান্সার স্ক্যাটার প্লট হলো। নেক্সট কোশ্চেনে চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক্স অফ নর্মাল ডিস্ট্রিবিউশন? নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক্স নয় কোনটা? তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা কার্ভ হয়। নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভটা কিরকম? প্রথমে হচ্ছে এরকম একটা লাইন থাকছে নিচে, এবং তারপরে আমি একটা বেল শেপের কার্ভ আঁকবো। বেল শেপের কার্ভটা আমি এরকম ভাবে ড্র করছি, এইভাবে ড্র করলাম। এইবারে এই যে ড্র করলাম, এটার একটা মিডল পয়েন্ট রয়েছে, এটা একটা মিডল পয়েন্ট ধরে নিচ্ছি। এবং এখানে বলা হচ্ছে এই যে মিডল পয়েন্টটা আমি ড্র করলাম, এই মিডল পয়েন্টটা হচ্ছে এই জায়গাটায় মেইন, মিডিয়ান এবং মোড এগুলো সবের ভ্যালু সেম হচ্ছে। মেইন ইকুয়ালস টু মিডিয়ান ইকুয়ালস টু মোড এই মিডল পয়েন্টে। ঠিক আছে, এটা একটা বেল শেপের কার্ভ, তাহলে এটাও ঠিক আছে। এটা একটা সিমেট্রিক্যাল কার্ভ, এবং এই যে দুটো সাইড আমি দুদিকে যে দুটো হাত এঁকেছি, এরা কিন্তু একে অন্যকে ইনফিনিটিতে গিয়ে টাচ করে। ইনফিনিটি মানে যার কোনো শেষ নেই, তাহলে এরা কখনো নিজে একে অন্যকে টাচ করবে না। তাহলে এটা সিমেট্রিক্যালও হয়, কিন্তু নেগেটিভ স্কিউনেস নেই। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটা নেগেটিভ স্কিউনেস হবে, বাকিগুলো ঠিক রয়েছে। ঠিক আছে, তাহলে নটা ক্যারেক্টারিস্টিক্স বলেছে, নেগেটিভ স্কিউনেস। এবারে তাহলে স্কিউনেসটা কি? পরের কোশ্চেনে দেখো, দ্য ল্যাক অফ ইউনিফর্মিটি অর সিমিট্রি ইজ কল্ড। ইউনিফর্মিটি বা সিমিট্রি যখন থাকছে না, তখন আমি সেটাকে কি বলবো? সেটাকে আমি বলবো স্কিউনেস। তাহলে এইরকম ভাবে যদি আমি আবার কার্ভের জন্য একটা লাইন টানি, তাহলে এখানে দেখো এই যখন স্কিউনেস হবে, নর্মাল যে আমি কার্ভটা এঁকেছিলাম সেরকম ভাবে না হয়ে এটা এইরকম ভাবে হতে পারে। তাহলে এটা কি হয়েছে? ডান দিকে বেঁকে গেছে। বা এটা কিরকম হতে পারে? এটা হচ্ছে যে এরকমও হতে পারে, যে এদিক থেকে এলো, এদিক থেকে এসে এটা এইরকম ভাবে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা ডান দিকেও হতে পারে, মানে আমার লেফট হ্যান্ড সাইডেও হতে পারে। তো যদি এই দিকে যায়, তখন সেটাকে আমি পজিটিভ স্কিউনেস বলবো, এটাকে আমি বলবো পজিটিভ স্কিউনেস, আর এটাকে আমি বলবো নেগেটিভ স্কিউনেস। বুঝতে পারলে? তাহলে ল্যাক অফ ইউনিফর্মিটি বা সিমিট্রি যদি হয়, তখন সেটাকে আমি স্কিউনেস বলছি। নেক্সট, কোরিলেশন কোএফিসিয়েন্ট। আচ্ছা, কুর্টোসিসটাও বলে দিই, এটা কেন বাদ যায়। কুর্টোসিস বলতে কি বোঝায়? এই যে ধরো আমি এই কার্ভটা এঁকেছি, এটা লম্বা এঁকেছি। তো আমি যদি এটাকে লম্বা না এঁকে আমি যদি এরকম ভাবে আঁকি, মানে এই যে একটা লাইন টানলাম, এবং এই যে গ্রাফটা, এটা ধরে নিলাম যে এরকম চ্যাপ্টা হয়ে গেছে। হুম, এরকম চ্যাপ্টা হয়ে গেছে। বা আরো একটা কেস হতে পারে, কি হতে পারে? একটু মুছতে হবে। আচ্ছা, ছোট করে করি। আর একটা কিরকম ভাবে করতে পারি? এরকম ভাবে করি। তাহলে এখানটায় ধরো আমি কি করলাম, এই যে কার্ভটাকে, এটাকে অনেকটা উঁচু এরকম লম্বা করে দিলাম। তাহলে এটা কি বেল শেপের লাগছে? এটা বেল শেপের লাগছে না, এটা অনেকটা লম্বা হয়ে গেছে। তাহলে এই যে লম্বা হয়ে যাওয়া, ফ্ল্যাট হয়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে কুর্টোসিস। ঠিক আছে, এই যে এটা লম্বা হয়ে গেল, এটাকে আমরা বলবো লেপ্টোকোটিক। লেপ্টোকোটিক। ঠিক আছে, আর এই যে ফ্ল্যাট হয়ে গেছে, এটাকে আমরা বলবো ফ্ল্যাটিকোটিক। ঠিক আছে, তাহলে লম্বা হয়ে গেলে লেপ্টোকোটিক, ফ্ল্যাট হয়ে গেলে হচ্ছে মানে প্ল্যাটিকোটিক। আর যেটা নর্মাল ডিস্ট্রিবিউশন হয়, মানে এই যে নর্মাল ডিস্ট্রিবিউশনটা আমি এখানে ড্র করেছিলাম, এই নর্মাল ডিস্ট্রিবিউশন, এটাকে বলা হয় মেসোকোটিক। মেসোকোটিক। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে, কুর্টোসিস আর স্কিউনেস। আচ্ছা, এবারে হচ্ছে কোরিলেশন রেফার্স টু। কোরিলেশন বলতে কি বোঝায়? কোরিলেশন বলতে বোঝাচ্ছে যে দুটো ভ্যারিয়েবলস এর মধ্যে রিলেশনশিপটা কতটা।
তাহলে দ্য কজাল রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবলস, দুটো ভ্যারিয়েবলস এর মধ্যে একটা কজাল রিলেশনশিপ। দ্য অ্যাসোসিয়েশন বিটুইন টু ভ্যারিয়েবলস, দুটো ভ্যারিয়েবলস এর মধ্যে একটা অ্যাসোসিয়েশন। The proportion of variance that two variables share are a statistical method that can only be used with a correlational research design. তাহলে এখানে দেখো 1 আর 2 এর মধ্যে একটা অ্যান্সার হবে, এটা তো বুঝতে পারছি, কিন্তু এখানে বলছে কজাল রিলেশনশিপ আর এখানে বলছে অ্যাসোসিয়েশন, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? তাহলে কজাল রিলেশনশিপ মানে আমি বলেছিলাম যে কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ, আর অ্যাসোসিয়েশন মানে হচ্ছে দুটোর মধ্যে কিছু রিলেশন আছে কিন্তু সেটা একের জন্য অন্যটা হচ্ছে এরকম কিছু নয়, এটা বাড়লে ওটা কমছে বা ওটা কমলে এটা বাড়ছে, এরকম কিছু রিলেশনশিপ রয়েছে। তাহলে অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ভ্যারিয়েবলস এর মধ্যে একটা রিলেশনশিপ রয়েছে, একটা চেঞ্জে অন্যটা চেঞ্জ হচ্ছে। আর কজাল রিলেশনশিপের ক্ষেত্রে কজ এন্ড এফেক্টের মতোই রিলেশনশিপ আমাকে বোঝাতে হবে। তাহলে কোরিলেশনে কিন্তু আমরা কজ এন্ড এফেক্ট রিলেশনশিপটাকে প্রুভ করি না, কোরিলেশনের মধ্যে আমরা দেখি দুটো ভ্যারিয়েবলস এর মধ্যে রিলেশনশিপটা কিরকম, তাহলে সেটা কিন্তু অ্যাসোসিয়েশনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, এটাকে অ্যাসোসিয়েশনের কথা বলা হচ্ছে, এটা কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ নয়। A coefficient of correlation computed to be -0.98 means that, তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্টের একটা ভ্যালু দেওয়া আছে -0.98, এটা বলতে কি বোঝাচ্ছে? রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবল ইজ উইক, রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবল ইজ স্ট্রং অ্যান্ড পজিটিভ, রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবল ইজ স্ট্রং বাট নেগেটিভ, কোরিলেশন কোএফিসিয়েন্ট ক্যান নট হ্যাভ দিস ভ্যালু। বেশ, তাহলে এটাকে আমরা কিভাবে বলবো? দেখো, এই যে আর আর দিয়ে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্টকে ডিনোট করি, আর এর ভ্যালুটা কোথা থেকে কোথা অবধি হয়? -1 থেকে +1। তাহলে এটা হচ্ছে আর এর ভ্যালু +1 এর থেকে কম হবে আর -1 এর থেকে বেশি হবে, এরকম ভাবে বলতে পারি আমরা। তাহলে -1 থেকে আর এর ভ্যালুটা কম হবে এবং +1 এর থেকেও আর এর ভ্যালুটা কম হবে। -1 থেকে +1 এই রেঞ্জের মধ্যে আর এর ভ্যালুটা ঘোরাঘুরি করবে। তাহলে একটা ভ্যালু যদি -0.98 হয় তাহলে সেখানে একটা রিলেশনশিপ আছে, এটা আমরা ধরছি। আচ্ছা, যদি এরকম থাকতো যে এই ভ্যালুটা -0.8 না থেকে -1.98, তাহলে এটা কি হতো? তাহলে এটা কি রিলেশনশিপ হতো? এটা কিন্তু হতো না, এটা ভুল। কেন? -1 থেকে +1 এর মধ্যে আমি বলেছি, তাহলে -1.98 মানে সেটা পেরিয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু ভুল, এরকমটা হওয়া পসিবল নয়, এটা ভুল স্টেটমেন্ট। এবারে বলি, যখন প্লাসের দিকে যাচ্ছে তখন সেটাকে আমি বলবো পজিটিভ রিলেশনশিপ, যখন মাইনাসের দিকে যাচ্ছে তখন সেটাকে আমরা বলবো নেগেটিভ রিলেশনশিপ। কিন্তু যদি -1 যদি +1 হয় তাহলে বলবো স্ট্রং পজিটিভ, যদি -1 হয় তাহলে বলবো স্ট্রং নেগেটিভ। ঠিক আছে, তাহলে -0.98 হচ্ছে মানে সেটা স্ট্রং এর দিকেই রয়েছে কিন্তু নেগেটিভলি স্ট্রং, তাহলে এটা হচ্ছে স্ট্রং বাট নেগেটিভ এই রিলেশনশিপটা হবে। কারণ যখন আমি মাইনাসের কথা বলছি তাহলে সেখানে নেগেটিভ রিলেশন, এবং যেহেতু -1 এর কাছাকাছি ভ্যালু তাহলে এটা স্ট্রং রিলেশন, তাহলে এটার অ্যান্সার রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবল ইজ স্ট্রং বাট নেগেটিভ। ঠিক আছে, বেশ, নেক্সট। If a scatter diagram is drawn and the scatter plots lies on a straight line, then it indicates, কিরকম ভাবে বলছে? একটা স্ক্যাটার প্লট আমি ড্র করব, এই একটা লাইন টানলাম, এই একটা লাইন টানলাম, এবং এখানে বলা হচ্ছে যে আমার স্ক্যাটার প্লটের এই একটা স্ট্রেট লাইন এবং এই স্ট্রেট লাইনের মধ্যেই সমস্ত ভ্যালুগুলো পড়েছে, তাহলে সমস্ত ভ্যালুগুলো এই লাইনের ওপরেই রয়েছে। তাহলে এখানটায় আমরা কি বলতে পারি? এটা কি রিলেট করছে? তাহলে এটা একটা পারফেক্ট কোরিলেশন। যখন একটা স্ক্যাটার প্লটের সমস্ত প্লটগুলো একটা লাইনের উপরে চলে আসছে তখন এটাকে আমরা পারফেক্ট কোরিলেশন বলবো। ঠিক আছে, আর টাইপ 2 এরর ইজ অলসো নোন অ্যাজ, টাইপ 2 এরর বলতে কি বোঝা যায়? টাইপ 2 এরর বলতে বোঝায় এটাকে ফলস নেগেটিভ, অর্থাৎ নাল হাইপোথিসিস কে আমরা কি করেছি? অ্যাকসেপ্ট করেছি। accepted when it should be rejected, অর্থাৎ যখন রিজেক্ট করা উচিত ছিল তখন আমরা রিজেক্ট না করে সেটাকে অ্যাকসেপ্ট করেছি, যেটাকে ফলস নেগেটিভ বলা হচ্ছে বা টাইপ 2 এরর বলা হচ্ছে।
আচ্ছা, আর টাইপ 1 এররের ক্ষেত্রে বলা হয় যখন নাল হাইপোথিসিস রিজেক্টেড কিন্তু এটা অ্যাকসেপ্ট করা উচিত ছিল। ঠিক আছে, তাহলে টাইপ 1 এরর বা আলফা এরর, আর টাইপ 2 এরর বা বিটা এরর। মেজার্স অফ ডিসপারশন অল এক্সেপ্ট, মেজার্স অফ ডিসপারশনের মধ্যে কোনটা পড়ে না? মেজার্স অফ ডিসপারশনের মধ্যে এখানে রেঞ্জ বলেছে, মিন অর অ্যাভারেজ ডেভিয়েশন বলেছে, কোরিলেশন এন্ড রিগ্রেশন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এই মেজার্স অফ ডিসপারশন আর মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি খুব ভালো করে মনে রাখবে। সেন্ট্রাল টেন্ডেন্সি অর্থাৎ সমস্ত যে ভ্যালুগুলো রয়েছে টেন্ডেন্সি, সেগুলো একটা জায়গাতে ক্লাস্টার হওয়ার প্রবণতা রয়েছে, সেটাকে সেন্ট্রাল টেন্ডেন্সি বলছি। মেজার্স অফ ডিসপারশন মানে যেগুলো ভ্যালুস গুলো যেগুলো রয়েছে তাদের ছড়িয়ে ছিটিয়ে থাকার প্রবণতা রয়েছে। ঠিক আছে, তাহলে মেজার্স অফ ডিসপারশনের মধ্যে কি কি পড়বে? রেঞ্জ পড়বে, মিন ডেভিয়েশন পড়বে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পড়বে। তাহলে রেঞ্জ, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই তিনটে হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। এখানে এক্সেপ্ট বলেছে, তাহলে কোরিলেশন এন্ড রিগ্রেশন এটা মেজার্স অফ ডিসপারশনের মধ্যে পড়লো না। সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে কে কে পড়বে? মিন পড়বে, মিডিয়ান পড়বে এবং মোড পড়বে। ঠিক আছে, বেশ। হুইচ অফ দ্য ফলোইং ইজ প্যারামেট্রিক টেস্ট? প্যারামেট্রিক টেস্ট কোনটা? পেয়ারটি টেস্ট, কাই স্কোয়ার টেস্ট, ম্যান হুইটনি ইউ টেস্ট, উইলকক্সন সাইন্ড র্যাঙ্ক সাম টেস্ট। প্যারামেট্রিক টেস্ট হচ্ছে পেয়ারটি টেস্ট, এবং এই কাই স্কোয়ার টেস্ট, ম্যান হুইটনি ইউ টেস্ট এবং উইলকক্সন সাইন্ড সাম টেস্ট, এই তিনটে হচ্ছে যে নন প্যারামেট্রিক টেস্ট। নন প্যারামেট্রিক। A tool in the hands of the artist বা teacher to mold his material the pupil in accordance with his ideas in his studio is termed as। তাহলে এখানে কি বলা হচ্ছে যে আর্টিস্ট বা টিচারের হাতে কিছু টুল দেওয়া রয়েছে এবং সেই টুলগুলো দিয়ে তার মেটেরিয়াল বা পিউপিল মানে স্টুডেন্টদেরকে মোল্ড করতে হবে, মানে তৈরি করতে হবে তার নিজের আইডিয়াতে, তার জায়গাতে, অর্থাৎ তার স্কুল। তো সেইটাকে আমরা কি বলবো? তো মানে এক কথায় বলতে গেলে টিচারকে কিছু স্টুডেন্ট দেওয়া হয়েছে এবং তাদেরকে তৈরি করতে হবে তার স্কুলে। তো সেটাকে আমরা কি বলবো? কারিকুলাম, রিসার্চ, অ্যাডমিনিস্ট্রেশন আর ডেমনস্ট্রেশন। তাহলে এটাকে আমরা কারিকুলাম বলতে পারি, কারণ কারিকুলামের মধ্যে কি থাকে? একটা টোটাল প্ল্যান, অর্থাৎ আমার ধরো 1 বছরের একটা কোর্স রয়েছে, তাহলে এই 1 বছরের কোর্সের মধ্যে আমি টোটাল থেকে কি কি শেখাবো, কোথায় কোথায় শেখাতে নিয়ে যাব, কি কি পড়াবো, কি কি বই পড়াবো, কোন কোন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস শেখাবো, সেগুলো সমস্ত কিছু কিন্তু কারিকুলামের মধ্যে ইনক্লুডেড থাকে। তাহলে এটাকে আমরা কারিকুলাম বলতে পারি। The blueprint of what a teacher is going to teach in the classroom is known as। তাহলে এটা কি হলো যে একটা ব্লুপ্রিন্ট যেটা একজন টিচার ক্লাসরুমে গিয়ে পড়াবে, তো সেটাকে আমরা কি বলবো? ইউনিট প্ল্যান, কোর্স প্ল্যান, লেসন প্ল্যান আর মাস্টার রোটেশন প্ল্যান। তাহলে যখন টিচারের কাছে একটা ব্লুপ্রিন্ট থাকছে সে ক্লাসরুমে কি পড়াবে সেটাকে লেসন প্ল্যান বলা হয়। মাস্টার রোটেশন প্ল্যান কাকে বলে? মাস্টার রোটেশন প্ল্যান আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের থাকতো সারা বছর আমরা কোন কোন ওয়ার্ডে ডিউটি করব ক্লিনিক্যাল ফিল্ডে, এবং আমাদের যে ক্লাসরুম স্টাডি সেটা কত সময়ের হবে, রোটেশন প্ল্যানে আমরা কোন কোন ওয়ার্ডে যাব, সেখানে কতদিন করে ডিউটি করব, সেই টোটালটা যখন থাকতো সেটাকে আমরা মাস্টার রোটেশন প্ল্যান বলতাম, তাই না? The teaching which is presented in a dramatical way is known as। ড্রামাটিক্যাল ওয়েতে যখন কিছু শেখানো হয় তখন তাকে আমরা কি বলবো? ডেমনস্ট্রেশন, রোল প্লে, সিম্পোজিয়াম আর লেকচার। তাহলে ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে আমরা কোনো প্র্যাকটিক্যাল যদি কোনো প্রসিডিওর করতে হয়, হাতে কলমে যদি কিছু করতে হয়, সাইকোমোটর ডোমেনটাকে করার জন্য আমরা ডেমনস্ট্রেশন ইউজ করছি। রোল প্লের মাধ্যমে নাটক করা হয়, তাহলে ড্রামাটিক্যাল ওয়েতে আমরা রোল প্লের মাধ্যমে কিছু শেখাতে পারি। সিম্পোজিয়ামটাও ওয়ান টাইপ অফ লেকচার, আর লেকচারটা তো লেকচারই। ঠিক আছে, the process of determining to what extent the educational objectives are being achieved is known as। তাহলে এডুকেশনাল অবজেক্টিভস মানে আমি কি কি শেখাবো সেটা আমার অবজেক্টিভস এর মধ্যে থাকবে, সেই এডুকেশনাল অবজেক্টিভসটা কতটা অবধি ফুলফিল হলো সেটা দেখার যে প্রসেস তাকে কি বলবো? ইভালুয়েশন, সুপারভিশন, ডিসকাশন নাকি গাইডেন্স। তাহলে যখন আমরা একটা কাজ করি, কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন দেখি যে ঠিক কি হলো, যেটা করতে গেছিলাম সেটা হলো কিনা, সেটাকে আমরা কি বলি? ইভালুয়েশন বলি না? আমাদের নার্সিং প্রসেসেও ইভালুয়েশন রয়েছে, আমাদের পড়াশোনার পরেও ইভালুয়েশন করানো হয়, তাই না? তাহলে এটাকে ইভালুয়েশন বলবো। 3 ডাইমেনশনাল এড ইজ, কোনটা 3 ডাইমেনশনাল এড এর মধ্যে পড়ে?
বুলেটিন বোর্ড, ট্রান্সপারেন্সিস, মডেল আর ব্ল্যাকবোর্ড। তাহলে এটা যেহেতু মডেল রয়েছে তাহলে মডেলটা একটা 3 ডাইমেনশনাল এর মধ্যে পড়বে। অ্যান্ড্রাগোজি রেফার্স টু, অ্যান্ড্রাগোজি বলতে কি বোঝায়? অ্যান্ড্রাগোজি মানে হচ্ছে অ্যাডাল্ট লার্নিং, অ্যাডাল্ট লার্নিং মানে হচ্ছে অ্যান্ড্রাগোজি, আর চাইল্ড লার্নিং মানে হচ্ছে পেডাগোজি। পেডাগোজি, ঠিক আছে, বেশ। The process to decide whether the functioning of an organization is good or bad is known as, তাহলে একটা অর্গানাইজেশন ভালো না খারাপ সেটা ডিসাইড করার যে প্রসেস তাকে আমরা কি বলবো? ইন্সপেকশন, অডিট, কোয়ালিটি অ্যাসুরেন্স আর ইনভেন্টরি। তাহলে ইন্সপেকশন মানে দেখা, অডিট মানেও দেখা, কোয়ালিটি অ্যাসুরেন্স মানে কোয়ালিটি দেখা, আর ইনভেন্টরি মানে তো আমাদের স্টকের কথা বলা হচ্ছে। তাহলে আমরা একটা অর্গানাইজেশনের ভালো খারাপ সেই জিনিসগুলো ফাংশনিং গুলো ঠিক আছে কিনা দেখছি, তাহলে সেটাকে আমরা কি বলবো? কোয়ালিটি অ্যাসুরেন্স বলবো, কোয়ালিটি দেখছি বলে। The leadership style in which the leader alone determines policies and make plans is, তাহলে একটা লিডারশিপ স্টাইল যেখানে লিডার কি করছে? পলিসি ডিটারমাইন করছে এবং প্ল্যান তৈরি করছে। তো এটাকে আমরা কি বলবো? ডেমোক্রেটিক, অটোক্রেটিক, রিওয়ার্ডেড আর লিজার ফেয়ার। তাহলে লিডারশিপ স্টাইলের ক্ষেত্রে 3 রকমের লিডারশিপ স্টাইল দেখা যায়: ডেমোক্রেটিক, অটোক্রেটিক আর লিজার ফেয়ার। ডেমোক্রেটিকের ক্ষেত্রে এই যেটা কোশ্চেনে রয়েছে, লিডার অ্যালোন ডিটারমাইন্স পলিসিস অ্যান্ড মেক প্ল্যানস, এটা হচ্ছে অটোক্রেটিক টাইপ অফ লিডারশিপ। অটোক্রেটিক অর্থাৎ যে হচ্ছে যে নিজের থেকেই সমস্ত কিছু করছে, পলিসি মেক করছে বা প্ল্যান করছে, এটা হচ্ছে অটোক্রেটিক। ডেমোক্রেটিক কোনটা? ডেমোক্রেটিকের ক্ষেত্রে যেরকম লিডার রয়েছে সেরকম তার মেম্বাররাও রয়েছে, সবাই মিলে একসাথে মিলেমিশে আলোচনা করে একটা প্ল্যান করছে, তাহলে সেখানে লিডার অ্যালোন নয়, লিডারের সাথে তার এমপ্লয়িরাও রয়েছে ডেমোক্রেটিক। আর লেজার ফেয়ারের ক্ষেত্রে এখানে লিডার হচ্ছে যে লিডারের ভূমিকা খুব একটা নেই, এখানে নিজেরাই মানে সবাই রাজা যেরকম হয় না সেরকম টাইপের, আমরা সবাই রাজা, আমার যার যে ইচ্ছা সে সেরকম ভাবে করছে, তাহলে এখানে লিডারের ভূমিকা খুব একটা নেই। ঠিক আছে। ভিইডি স্ট্যান্ডস ফর, ভিইডি এটা হচ্ছে মেটেরিয়াল ম্যানেজমেন্টের একটা শর্ট ফর্ম, ভিইডি অ্যানালিসিস বলি আমরা। তো ভিইডির ফুল ফর্ম হচ্ছে ভাইটাল আইটেমস, এসেনশিয়াল আইটেমস আর ডিজায়ারেবল আইটেমস। তো অপশনে একটু গন্ডগোল রয়েছে, বুঝতেই পারছো যে একটু গন্ডগোল হয়ে গেছে, দুটো দুটো সেম সেম হয়ে গেছে। তো এটা ভাইটাল, এসেনশিয়াল এবং ডিজায়ারেবল, এটা হচ্ছে অ্যান্সার হবে। তো যেরকম ভিইডি অ্যানালিসিস রয়েছে, ভিইডি অ্যানালিসিসে বলা হচ্ছে যে যেটা ভাইটাল আইটেম সেটা অ্যাবান্ডেন্সে থাকবে। ভাইটাল আইটেম মানে যেটা না হলে চলবে না, যার মধ্যে একটা অক্সিজেন পড়ে। একটা রয়েছে এসেনশিয়াল আইটেমস, যেগুলো হচ্ছে যে হসপিটাল চালানোর জন্য দরকার কিন্তু না থাকলে চলে যাবে, যেমন কিছু অ্যান্টিবায়োটিক্স পড়ে এর মধ্যে। আর একটা রয়েছে ডিজায়ারেবল, ডিজায়ারেবল আইটেমস মানে যেগুলোর খুব একটা বেশি প্রয়োজন নেই, অর্ডিনারি কন্ট্রোলের মধ্যে থাকবে কিন্তু দরকার, যেমন হচ্ছে যে এই এমনি যে নর্মাল ইঞ্জেকশন, অ্যান্টাগনিম এগুলো হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে ডিজায়ারেবল বলছি। তাহলে এটা হচ্ছে ভিইডি অ্যানালিসিস। এরকম ভাবে এবিসি অ্যানালিসিসও রয়েছে, এবিসি অ্যানালিসিস। এবিসি বলতে বোঝায় এ মানে হচ্ছে যেগুলো হাই ভ্যালু আইটেম, বি মানে হচ্ছে যেগুলো একটুখানি কম কন্ট্রোল করলে হবে, আর সি মানে হচ্ছে একদমই যেগুলো সস্তা আর কি, মানে খুব কম দাম। যেমন হাই ভ্যালু আইটেমস এর মধ্যে কোনো কস্টলি অ্যান্টিবায়োটিক বা কস্টলি মেডিসিন ইঞ্জেকশন আসবে, মিডিলে আসবে তোমার অ্যান্টিবায়োটিক্স এগুলো, আর একদমই কম দামের মধ্যে যেগুলো অ্যান্টাগনিম এগুলো খুবই কম দাম, বা তোমার ওই ইঞ্জেকশন সিরিঞ্জ ফিরিঞ্জ যেগুলো থাকে না সেগুলো সেগুলো একদম লো ভ্যালুতে আসে, তাই এটা আমার এবিসি অ্যানালিসিসের জন্য লাগছে। এছাড়াও এইচ এম এল অ্যানালিসিস রয়েছে, যেখানে হাই ভ্যালু, মিডিয়াম ভ্যালু আর লো ভ্যালু এইভাবে সেপারেট করা হয়। ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের মেটেরিয়াল ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে। ফর ওয়ার্কিং এফেক্টিভলি ইন টুডেজ হেলথ কেয়ার এনভায়রনমেন্ট, হুইচ স্কিল ইজ এসেনশিয়াল ফর আ নার্স? তো আজকের দিনে যদি হেলথ কেয়ার এনভায়রনমেন্টে এফেক্টিভলি কাজ করতে হয় তাহলে কোন স্কিলটা বেশি দরকার? ডেলিগেশন দরকার, কমিউনিকেশন দরকার, ম্যানেজমেন্ট দরকার, নাকি সব দরকার? তো নার্সকে তো সমস্ত কাজই করতে হয়, তাহলে নার্সদের সমস্ত গুণই দরকার। তাহলে এটা অ্যান্সার অল অফ দ্য অ্যাবভ হবে। শুধু কমিউনিকেট করলেও হবে না, শুধু ম্যানেজ করলেও হবে না, সবই করতে হবে। In post-cough, elements of administration O refers to POST CORB, এই যে একটা রয়েছে, তো এখানে ও বলতে কোনটাকে বোঝাচ্ছে? যদিও এখানে দুটো এ রয়েছে, যদি প্রথম থেকে দেখো তাহলে প্রথমে পি মানে হচ্ছে প্ল্যানিং, এই টার্মিনোলজিটা মুখস্থ করতে হবে, এখান থেকে কোশ্চেন আসে। পি মানে হচ্ছে প্ল্যানিং, ও দিয়ে হচ্ছে অর্গানাইজিং, এখানে রয়েছে অর্গানাইজিং। তারপরে এস, এস দিয়ে হচ্ছে স্টাফিং, স্টাফিং। তারপর ডি, ডিরেক্টিং।
সি কোঅর্ডিনেটিং, এটা হচ্ছে সিও, মানে সিও দুটো রয়েছে, এটা হচ্ছে কোঅর্ডিনেটিং, সিও তে কোঅর্ডিনেটিং, আর লাস্টে হচ্ছে কোঅর্ডিনেটিং, এটার সাথে অনেক সময় কন্ট্রোলিংও থাকে, কন্ট্রোলিং। আর লাস্ট হচ্ছে তোমার আরবি, আর দিয়ে হচ্ছে তোমার রেকর্ডস অ্যান্ড রিপোর্টস, মানে রিপোর্টিং, রিপোর্টিং বলতে পারি এটাকে, আর দিয়ে রিপোর্টিং, আর বি, বি দিয়ে হচ্ছে বাজেটিং। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পিওএসটি, সিও, আরবি, এটা মুখস্থ করে নেবে। এবং এখানটায় ও মানে হচ্ছে অর্গানাইজেশন। ঠিক আছে, তাহলে এখানটায় যে সিও রয়েছে, এই সিও মানে কোঅর্ডিনেটিং, একসাথে কিন্তু আসছে। নেক্সট, the process by which newly appointed staff are introduced to the philosophy, objectives, roles and physical facilities in a specific work setting is known as। তাহলে নিউলি অ্যাপয়েন্টেড স্টাফ, নতুন কোনো স্টাফ যখন এসেছে তখন একটা জায়গাতে কি কি কাজ করতে হবে, তার রোল কি হবে, অবজেক্টিভ, ফিলোসফি, এগুলো কিভাবে হবে, সেটা কিসের উপরে ডিপেন্ড করে হয়, মানে সেটা কিভাবে হবে, প্রসেস কিভাবে হবে। তো এটাকে আমরা ওরিয়েন্টেশন বলি। যে একটা হয় না যে আমরা যখন নতুন কোনো হসপিটালে যাই তখন সেখানে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়, ওরিয়েন্টেশন করে দেওয়া হয় কোথায় কি ডিপার্টমেন্ট রয়েছে, কোথায় কিভাবে কাজকর্ম হয়, এই জিনিসগুলো। তো এটাকে আমরা ওরিয়েন্টেশন বলছি। রিটেনিং পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার দ্যাট অকার্স অ্যাজ আ রেজাল্ট অফ প্রায়র এক্সপিরিয়েন্সেস ইজ নোন অ্যাজ। তাহলে একটা পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার, বিহেভিয়ারের মধ্যে একটা পার্মানেন্ট চেঞ্জ আনতে হবে অন্য আগের এক্সপিরিয়েন্সের উপরে বেস করে। তো সেটাকে আমরা কি বলবো? এডুকেশন, অ্যাপটিটিউড, লার্নিং এবং ইন্টেলিজেন্স। তাহলে এডুকেশন, অ্যাপটিটিউড, লার্নিং, ইন্টেলিজেন্স এগুলো রয়েছে, এর মধ্যে কোনটাতে আমাদের একটা শিক্ষা হয় এবং শিক্ষা হয়ে আমাদের মধ্যে একটা চেঞ্জ আসছে, এটাই বলতে চাইছে। তো এডুকেশন হবে নাকি লার্নিং হবে? তো লার্নিং মানে কি বোঝায়? লার্নিং এর যখন আমরা সাইকোলজি পড়ছিলাম তো সেখানে লার্নিং মানে কি ছিল, যে যখন আমার বিহেভিয়ারের মধ্যে চেঞ্জ আসে তখনই সেটাকে লার্নিং বলছে। আমি শুধুমাত্র বইতে পড়লাম মানেই আমার লার্নিং হয়ে গেল, সেটা কিন্তু নয়। তাহলে লার্নিং কখন হবে? যখন আমি কিছু পড়লাম, জানলাম এবং সেটাকে অ্যাপ্লাই করলাম এবং আমার লাইফে সেটার জন্য একটা চেঞ্জ এলো। তো সেই পার্মানেন্ট চেঞ্জটা যদি আসে তবেই সেটাকে আমি লার্নিং বলতে পারবো। তাহলে এটা লার্নিং এর ডেফিনেশন বলা হচ্ছে। When learner learn through his or her own active response to teaching is called। তাহলে টিচিং এ যদি অ্যাক্টিভ রেসপন্স থাকে তাহলেই লার্নিং হয়, এরকম লার্নিংকে আমরা কি বলি? ক্রিয়েটিভ লার্নিং, ইন্ডিভিজুয়াল লার্নিং, সেলফ অ্যাক্টিভ লার্নিং আর পারপাসিভ লার্নিং। তাহলে যখন নিজের অ্যাক্টিভ রেসপন্সের জন্য কেউ কিছু শিখছে সেটাকে সেলফ অ্যাক্টিভ লার্নিং বলা হয়। হোয়াট ইজ দ্য বেস্ট ডেসক্রিপশন অফ অ্যানেকডোটাল রেকর্ডস? অ্যানেকডোটাল রেকর্ডস এর জন্য বেস্ট ডেসক্রিপশন কি রয়েছে? টিচার্স জেনারেল অবজারভেশন, এনিথিং দ্য টিচার sees of hears, factual descriptions আর interference made by teachers। তাহলে অ্যানেকডোটাল রেকর্ডস এর মধ্যে কি থাকবে? অ্যানেকডোটাল রেকর্ডস মানে জেনারেল অবজারভেশন নয়, ফ্যাকচুয়াল অবজারভেশন, মানে যা যা দেখলাম আমি সমস্ত কিছু যখন আমার রিপোর্টের মধ্যে থাকবে সেটাকে আমরা অ্যানেকডোটাল রেকর্ড বলবো। তাহলে এটা ফ্যাকচুয়াল ডেসক্রিপশন হবে। Scientifically studied statements of all the facts about a job which reveals its content and modifying factors। তাহলে সায়েন্টিফিক্যালি স্টাডিড স্টেটমেন্ট, যেখানে একটা জব, তার কন্টেন্ট এবং তার মডিফাইং ফ্যাক্টর সমস্ত কিছু রয়েছে, সেটাকে কি বলবো? তাহলে এখানে দেখো জব ডেসক্রিপশন, জব ভেরিফিকেশন, জব চেকলিস্ট আর জব অ্যানালিসিস রয়েছে। তাহলে দেখো এখানে সায়েন্টিফিক্যালি স্টাডি করছি কোনো একটা জবের, যেটাতে তার কন্টেন্ট, তার মডিফাইং ফ্যাক্টর সমস্ত কিছু থাকছে। তাহলে জব ডেসক্রিপশন বলতে কি বোঝায়? একটা জবের মধ্যে কি কি করতে হবে, তার রোলস রেসপন্সিবিলিটিস কি হবে, সেগুলো নিয়ে আমি যখন একটা অ্যাডভার্টাইজ করছি বা সেটা লেখা থাকছে সেটাকে আমরা জব ডেসক্রিপশন বলি। যেমন আমরা নার্সের কাজ করি, তাহলে অ্যাজ আ স্টাফ নার্স আমাদের জব ডেসক্রিপশনে লেখা রয়েছে যে আমাদের ওয়ার্ক প্লেসে গিয়ে আমাদের কি কি কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে সেটা জব ডেসক্রিপশন। এবার সেই ডেসক্রিপশনের উপরে বেশ করে যখন কেউ সেটাকে স্টাডি করছে, তার অ্যানালিসিস করছে এবং কি কি মডিফাই করা যায় বা কি তার সাথে অ্যাড করা যায় বা বাদ দেওয়া যায় বা কি ভালো মন্দ, এগুলো নিয়ে যখন কেউ স্টাডি করছে সায়েন্টিফিক্যালি, তখন সেটাকে আমরা জব অ্যানালিসিস বলছি। তাহলে এখানে সায়েন্টিফিক স্টাডির কথা বলা হচ্ছে, মানে এটা জব অ্যানালিসিস। ঠিক আছে।
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফর্মুলা ফর রেঞ্জ? তাহলে মিন, মিডিয়ান, মোড ছিল, আর ওদিকে রেঞ্জ ছিল, মিন ডেভিয়েশন ছিল, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল। তাহলে এখানে রেঞ্জের ফর্মুলা জানতে চেয়েছে। রেঞ্জ বলতে বোঝায় যে হাই ভ্যালু মাইনাস লো ভ্যালু, ঠিক আছে, সব থেকে বড় ভ্যালু মাইনাস সব থেকে ছোট ভ্যালু, এইচ মাইনাস এল হচ্ছে রেঞ্জের ফর্মুলা। হোয়াট ডাজ OSCE স্ট্যান্ড ফর ইন দ্য কনটেক্সট অফ নার্সিং এডুকেশন? নার্সিং এডুকেশনের কনটেক্সটে OSCE বলতে কি বোঝায়? OSCE বলতে বোঝায় অবজেক্টিভ স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ এখানটায় একটা ওই যেরকম চেকলিস্ট হয় না, সেরকম টাইপের একটা স্ট্যান্ডার্ড প্রোফর্মা দেওয়া থাকে। তো সেই প্রোফর্মা ওয়াইজ আমাদেরকে যেটা যেটা অবজার্ভ করতে বলা হয় সেইটা সেইটা নাম লেখা থাকে, এবং সেই ওয়াইজ সেটা হলো কি হলো না সেটাতে আমরা টিক মার্ক করি, ঠিক আছে। তাহলে OSC মানে হচ্ছে অবজেক্টিভ স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন। এটুকুই ছিল আজকে তোমাদের ক্লাসের জন্য। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। কেমন লাগলো তোমরা আমায় কমেন্ট করে জানিও। কোনো কিছু নিয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে সেটাও আমাকে জানিও, আমি চেষ্টা করবো সেটা সলভ করার। অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম। থ্যাংক ইউ, বাই বাই।